সম্পন্ন হল ক্যালকাটা কালচারাল সেন্টারের গ্রন্থ প্রকাশ ও আলোচনা চক্র সভা। তরুণ বিশ্বাসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৭৫ বছর আগে ইতিহাসবিদ সুধীর কুমার মিত্র রচিত বাংলার ৫ স্মরণীয় বিপ্লবীর জীবনী সম্পর্কে আলাদা গ্রন্থগুলির একত্রে ৫০০ পাতার একটি সংকলিত গ্রন্থ বাংলার ৫ স্মরণীয় বিপ্লবী অধ্যাপক শুভেন্দু মজুমদারের দীর্ঘ ভূমিকা সম্মিলিত পল্লব মিত্র সম্পাদিত উল্লিখিত গ্রন্থটি প্রকাশ করেছেন কলকাতা ও বোম্বাই হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ও ক্যালকাটা কালচারাল সেন্টারের সভাপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। 23 নভেম্বর শনিবার বিকেল 5টায় তুহিনা প্রকাশনীর সহযোগিতায় কলকাতার ভবানীপুর স্যার আশুতোষ মুখোপাধ্যায় মেমোরিয়াল হলে সংগঠনের সভাপতি, ভারতীয় জাদুঘরের প্রাক্তন অধিকর্তা ডক্টর শক্তিকালী বসুর পৌরোহিত্যে ও দূরদর্শন কেন্দ্রের প্রোগ্রাম এক্সিকিউটিভ ও ক্যালকাটা কালচারাল সেন্টারের সদস্য ডক্টর কৃষ্ণপদ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুমন ভট্টাচার্য। স্বাগত বক্তব্যে সংগঠনের সম্পাদক পল্লব মিত্র বিপ্লবীদের শ্রদ্ধা ও স্মরণে বিপ্লবী কানাই লালকে নিয়ে বক্তব্যে অগ্নিযোগ বিষয়ক গ্রন্থের লেখক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক শুভেন্দু মজুমদার, বিপ্লবী প্রফুল্ল চাকিকে নিয়ে বক্তব্যে সাংবাদিক ও গ্রন্থকার শফিউন্নিসা, মহাবিপ্লবী রাসবিহারীকে নিয়ে বক্তব্যে গবেষক ও দৈনিক সুখবর পত্রিকার সম্পাদক শ্রমিক স্বপন ঘোষ, আমাদের নেতাজিকে নিয়ে বক্তব্যে নেতাজি 18 গ্রন্থের গবেষক রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অতিথি শিক্ষক ডক্টর জয়ন্ত চৌধুরী, বিপ্লবী বাঘাযতীনকে নিয়ে বক্তব্যে সাংবাদিক ও ইতিহাস গবেষক সর্বাণী মুখোপাধ্যায়, প্রথম মহিলা অধ্যক্ষ প্রাক্তন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর মমতা রায়, সংগঠনের সহসভাপতি মনীষা রক্ষিত, ধন্যবাদ জ্ঞাপনে ক্যালকাটা কালচারাল সেন্টারের সহসভাপতি সন্দীপ মুখোপাধ্যায় প্রমুখ। সকলের প্রতি আমার বিনম্র চিত্রে অনুরোধ রইল, আমার ইউটিউব চ্যানেল @thehindu18 সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন আপনাদের পাশে থাকার জন্য উৎসাহিত করবেন। খুশি হবেন যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডাক্তার তুষার শীল, 7 বার ভারত শ্রী হয়েছেন তিনি। তাকে আমরা স্বাগত জানাই। দিদি আসুন। যদি ছাড়ব তোরি পথ আমার, কিন্তু কলকাতা যেটা আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড ছিল, সেই অর্থনৈতিক মেরুদণ্ড 1911 সালে কিন্তু কলকাতা তার অর্থনৈতিক মেরুদণ্ড ব্রিটিশরা ভেঙে দেয়। ভেঙে দিয়ে অর্থনৈতিক সমস্ত পেট থেকে সব তথ্যগুলো নাও, আর তোমরা নিজেরাই ইনফরমার হিসেবে ঢুকে যাও, সিআইডি ডিপার্টমেন্টে ঢুকে যাও, সব ঢুকে গিয়ে ওদের পেট থেকে সমস্ত বার করো। কারণ শত্রুর মতিগতি না বুঝতে পারলে তুমি লড়াই করবে কি করে? সুতরাং রাসবিহারীর স্ট্র্যাটেজি ছিল একদম উল্টো, যে কারণে রাসবিহারীকে কোনোদিনও কেউ ধরতে পারেনি। তার কারণ উনি আগে থেকেই সমস্ত জেনে যেতেন যে এই জায়গায় আমাকে ধরার জন্য অমুক লোক যাবে, ওই জায়গায় অমুক লোক যাবে, উনি জেনেই যেতেন। কারণ ওনার নদী জপমালা ধৃত প্রান্তর ওখানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে, সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয় গান গাহি, উন্মাদ কলরবে ভেদে
পথ গিরি পর্বত যারা এসেছিল সবে। দুজনের কথা, কানাইলাল বসুর কথা, অনেক দত্তের কথা বলা হলো, তার সঙ্গে আরেকজনের কথা বলার প্রয়োজন ছিল। তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ বসু। তারা দুজনেই নরেন গোসাইকে গুলি করেন জেলের হাসপাতালের মধ্যে, এবং এবং তার ক্ষেত্রে যেটা হয়েছিল, যেহেতু কানাইলালের মৃত্যুর পরে তার শবদাহ নিয়ে কলকাতায় বিরাট আলোড়ন হয়েছিল। এখানে বইটা দেখলাম অল্প করে উল্লেখ করেছেন গ্রন্থকার, কিন্তু সেই কারণেই পরে সত্যেন্দ্রনাথের ফাঁসি কিন্তু জেলের অন্তরেরই হয়েছিল, এবং মৃতদেহ তার আত্মীয়দের দেওয়া হয়নি, কারণ তারা বাঘাযতীন নামেই সমধিক প্রসিদ্ধ। কতটুকু ছিল তার জীবনের পরিধি? 35 বছর। কিন্তু বুড়িবা নামের তীরে তিনি যে বীরত্ব দেখিয়েছেন তার আজও আমরা উপলব্ধি করছি। একটা আশ্চর্য আত্মত্যাগ আর আত্ম অবলুপ্তির উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। কিন্তু এত স্বল্প সময় তো এই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণে যাওয়ার কোনো সুযোগই নেই। আমরা জানি যে অনেকেই আমরা জানি যে যতীন্দ্রনাথের নাম কেন পরিবর্তিত হয়ে বাঘাযতীন হয়েছিল, কি ছিল তার কর্মকাণ্ড, কম বেশি আমরা সকলেই কিছুটা জানি। তো খুব সংক্ষেপে একবার আমরা আলোকপাত করে যাওয়ার চেষ্টা করছি। কারণ এটা আমার সবসময় মনে হয়েছে যে এই বিপ্লবীদের কথা শুনতে শুনতে এত মুগ্ধ হয়ে গেছিলাম, আমি বুঝতেই পারি না এত জিনিস বলা আছে আমরা জানিও না। আমরা ইতিহাসের ছাত্র, আমরা নানা রকম ভাবে নানা জায়গায় এক্সকাভেশন করেছি, নানা পুরানো মূর্তি টূর্তি নিয়ে আলোচনা করেছি, কিন্তু দেশের যে যারা আমাদের দেশের জন্য স্বাধীনতা সংগ্রামী হচ্ছিলেন, যারা করেছেন দেশকে স্বাধীন, তাদের কথা এমনভাবে কখনো শুনিনি। আমি সুধীর বাবুর যে লেখা পাঁচখানা এটা তো ভিডিও হয়ে গেল তো দোষ কি? তিনি সুপ্রিম কোর্টের কাছে আমি প্রথমে বলি, আমি কোনো রাজনীতির মানুষ নই, কোনো দলীয় মানুষ কোনো কালে ছিলাম না, হয়তো ভবিষ্যতেও থাকবো না। এই মহান্ত তিনি বলেছিলেন ভারত সরকার আজাদ হিন্দ ফৌজকে স্বীকৃতি দিন, যে ভারতের স্বাধীনতা ঘটেছে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দের বৈপ্লবিক অভিযান। এটা নিয়ে বিচারকরা বলেছেন এটা দিয়েছিল, এবং কমিশনগুলো গড়ে উঠেছিল জনগণের চাপে। ডিপোনেন্ট ছিলাম, অজস্র নথি ঘাটার সম্ভব দেখা হয়েছে কি গভীর চক্রান্ত, দেশাত্মবোধক বাণী, এইগুলো বিভিন্ন গান এইসবের মাধ্যমে। তো সেখানে তিনি যোগ দিয়ে তাদের সঙ্গে ঘুরতে লাগলেন। এই মুরারি পুকুর লেনে যেখানে বিপ্লবীদের আখড়া ছিল সেখানেই তিনি চলে গেলেন, এবং সেখানে রীতিমতন সমস্ত প্রশিক্ষণ নিতে শুরু করলেন। আজকের যে গ্রন্থ প্রকাশিত হবে আছেন এখানে, আমি তাদের নাম করব না, কিন্তু ওই যে ছাত্র অবস্থায় একটা উদ্দীপনা, দেশের জন্য কিছু করার যে সাহস, সেটা প্রেসিডেন্সি কলেজের ছেলেরা যেমন দেখিয়েছিলেন, তার চেয়ে এতটুকু কম অংশে দেখাননি বেথুন কলেজের মেয়েরা। এইটুকুনি শুনতে শুনতেই আসতো না হয়তো। ওখানে আমি শুধু একজন, বহুজনের নাম করা যায়, বহুজনের নাম করা যায়, শুধু একজনের নাম আপনারা অনেকেই জানেন, বিপ্লবী বীণা দাসের কথা বহুজন বোধহয় জানেন আপনারা। তার আমি এই কারণে বলছি যে তার জীবনটা হলো 500 পাতার একটি সংকলিত গ্রন্থ, বাংলার 5 স্মরণীয় বিপ্লবী। বলে যে আমি 3 মাসের মধ্যে বইগুলো সব যদি একত্রে প্রকাশ করি, আপনি যদি আমার একটু সহযোগিতা করেন। আমি বলতে কোনো সংকোচ নেই। আজকে 2024 সালের উনি জুলাই আগস্ট মাসে আমার সাথে কথা বলেছিলেন, প্রায় 500 পাতার একটি বই ছাপবার জন্য সানন্দে বিবেকানন্দ রোড থেকে মানুষটিকে হারিয়ে আমরা বিরোধী। উনি যেরকম সুন্দরভাবে সভাপতির দায়িত্ব পরিচালনা করতেন, 5 খণ্ডে প্রকাশিত তার আদিগঙ্গা, এবং আদিগঙ্গাতে এত চমৎকার ভৌগোলিক
বর্ণনা আছে, সেটা যে না পড়েছে সে বুঝতে পারবে না। এই বইয়ের মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে কোনো স্বীকারোক্তি করার পর মারা যান বা তাকে মেরে ফেলা হয়, তবুও তার স্বীকারোক্তি আদালত গ্রাহ্য হবে। এইভাবে কানাইলাল ও সত্যেন্দ্রনাথ বসুর ফাঁসি ইংরেজ সরকারকে দেশের ফৌজদারি আইনে বড়সড় পরিবর্তন আনতে। আমাদের যে বইটি আজকে প্রকাশিত হবে তাদের জীবন মন দিয়ে পড়লে এবং তাদের কথা পড়লে চোখে জল আসে। বাবা মায়ের আর্তনাদের মধ্যে কত বিপ্লবী, 43 জন বিপ্লবী ফাঁসিতে গেছেন। ভাবেন তারা কেন করেছিলেন? স্বাধীনতা হলে সমস্ত মানুষ একটু ভালোভাবে তারা সুষ্ঠুভাবে বাঁচতে পারবেন, আইনের শাসনটুকু থাকবে, এইটুকুই তাদের বলছিলাম 43 জন বিপ্লবীর বিপ্লবীরা যে সাধারণভাবে ব্রাত্য বা উপেক্ষিত তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে। দেশের স্বাধীনতার জন্য ঠিক কতজন বিপ্লবী ফাঁসিতে প্রাণ দিয়েছিলেন? কানাইলালের ফাঁসির মাত্র 3 মাস আগে মুজফ্ফরপুর জেলে প্রথম বাঙালি ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। ক্ষুদিরামেরও আগে সারা দেশে যে 4 জন বিপ্লবীর ফাঁসি, সবই পিতৃহারা হন মাত্র 3 বছর বয়সে। মানে তখনও তার মানে এটাই যে তিনি একদম নিজের মানে তৈরি করেছেন নিজেকে, এরকম একটা ব্যাপার ছিল। পিতৃস্নেহ পাননি। দাদা তার অভিভাবক ছিলেন বগুড়া জেলায় অধুনা। তিনি যখন এলেন তখন তো নানান রকমভাবেই স্বদেশী আন্দোলনের ঢেউ উত্তাল হয়ে উঠছে, কারণ ইংরেজ সরকার একের পর এক নানা রকম কালা কানুন, তার মধ্যে একটা বিশেষ আইন চালু করেছিল, কার্লাইল আইন সার্কুলার আর কি। সেটা